আরআরএম স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মজুমদার জুয়েল। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন প্রথম আলো যুগ্ম সম্পাদক সৌরভ হাসান এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। দুজনকে স্বাগত স্টুডিওতে। জহিরুল আলম, গত কয়েকদিন ধরে বিএনপির নেতাদের কথা তো আপনি শুনছেন এবং আমরা মোটামুটি সবাই শুনছি, নির্বাচনটাকে সামনে রেখে তাদের বক্তব্য এবং নির্বাচন হওয়া না হওয়া নিয়ে এক ধরনের শঙ্কা তাদের মধ্যে আছে এবং আজকে যে পরিষ্কার করা যে গণতন্ত্রের উত্তরণ চায় না, কাদের উপরে অঙ্গুলি নির্ধারণ? সরকারের উপরে। এরকমটা কি মনে হয় যে তারা নির্বাচন চাচ্ছে না, দীর্ঘায়িত করার চেষ্টা করছে এরকম? কারণ শফিকুল আলম একদিন বলেছেন ডিসেম্বর, আবার বলেছেন 3 মাস পেছাতে পারে, জানি না আমি। না, ওই বক্তব্যটা খুবই স্পষ্ট ছিল এবং চিফ অ্যাডভাইজারও সেই ইঙ্গিতটা দিয়েছেন বা বলেওছেন পরিষ্কার করে নির্বাচনের প্রসঙ্গে, যে যদি তারা যে ন্যারেটিভটা ছিল যে কম সংস্কার চাইলে ডিসেম্বর আর কিছুটা বেশি সংস্কার চাইলে সেটা মার্চ, আবার ওয়েদার ব্যাপার আসে জুন পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ নেই, দ্যাটস ক্লিয়ার। কিন্তু নির্বাচনকে ঘিরে কিছু ধূম্রজাল, কিছু সংশয়, কিছুটা অনিশ্চয়তা, কিছুটা কি বলবো কনফিউশন, এই আলোচনাগুলো কিন্তু আছে এবং বাংলাদেশের রাজনীতিটাই এমন। এখানে সোজা পথে কোনো আলোচনা, পরিষ্কার রাজনীতির কোনো সুযোগ, আমরা মনে করি এটাই রাজনীতি নাকি। কিন্তু বাংলাদেশে একটা স্বৈরতান্ত্রিক একটা রেজিমের পতন ঘটার পরে একটা নতুন রাজনৈতিক উত্তরণ ঘটবে, নতুন একটা রাজনৈতিক সূচনা হবে, সেটিই হচ্ছে প্রত্যাশিত। এখানে তো এত রাজনৈতিক বয়ান, এত বন্দোবস্ত, এত ভাবনা চিন্তার বিষয়গুলো নাই। কিন্তু ডেফিনেটলি নতুন রাজনীতি আসবে। পুরনো রাজনীতিকে পাশ কাটিয়ে নতুন রাজনীতি আসাটা ওয়েলকামিং এবং এটা সাধারণ এবং স্বাভাবিক প্রক্রিয়া। ছাত্ররা বা শিক্ষার্থীরা যে নতুন দলে আত্মপ্রকাশ ঘটেছে সেটি কিন্তু ওয়েলকামিং। কিন্তু সমস্যা হচ্ছে যে এই রাজনৈতিক নতুন দল আত্মপ্রকাশকে ঘিরে সরকারের মধ্যে তাদের কোনো অংশগ্রহণ আছে কিনা, তাদের কোনো ফেভার আছে কিনা, তাদের কোনো আনুকূল্য আছে কিনা, তাদের সঙ্গে কোনো যোগাযোগ আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু বিরোধী যারা নির্বাচনমুখী দল, যারা ক্ষমতামুখী দল, তারা ভাবছে যে নিশ্চয়ই কোনো যোগসূত্র থাকলেও থাকতে পারে এবং সেই যোগসূত্রের ব্যাপারগুলো ধীরে ধীরে হয়তো কিছুটা পরিষ্কার হচ্ছে বলে তারা মনে করছেন। যেমন আপনি ধরেন যে নির্বাচনই তো এখন প্রায়োরিটি হবার কথা, কিন্তু আবার একই সঙ্গে আবার সংস্কারের যে আলোচনাগুলো আছে এগুলো কিন্তু একটা ম্যাসিভ আলোচনা। সংস্কারের যে প্রস্তাবনাগুলো এসেছে এগুলোর যদি আপনি 20-30% যদি আপনি এগুলো বাস্তবায়ন করতে যান, সেগুলো কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। যে সংস্কারের আলোচনাগুলো এসেছে, এখন নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেই বন্দোবস্তের মধ্যে প্রধান যে আপনার ক্রাইটেরিয়াগুলো, সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু পরিষ্কার। আপনার নতুন ছাত্রদের যে নতুন দল, তারা বলছে যে একটা সেকেন্ড রিপাবলিকের প্রয়োজন হবে, তারা বলছে যে একটা গণপরিষদের প্রয়োজন হবে, তারা বলছে গণপরিষদের আগে ঠিক আছে, গণপরিষদ যদি আপনি চান বা না চান তাহলে আপনি সরকারকে তারা বলছে যে আপনি গণভোট দেন। তো এই যে বিষয়গুলো আসছে, তার মানে হচ্ছে যে নির্বাচন, সাধারণ নির্বাচনকে ঘিরে কিন্তু কোনো উত্তেজনা, আগ্রহ বা কোনো বয়ান নাই, কোনো আলোচনা নাই। আলোচনা হচ্ছে যে আপনার সংবিধানকে পরিবর্তন করা, পুনর্লিখন করা, সেকেন্ড রিপাবলিকের আলোচনা, এই বিষয়গুলোকে আবার নতুন করে, যেগুলো একটু স্তীমিত হয়ে গিয়েছিল বিএনপির বিরোধিতার কারণে। বিএনপি ধরেন যে রাষ্ট্রপতি চুপুর বিরোধিতা করেছে, বিএনপি সংবিধানকে বা আপনার পুনর্লিখনের বিষয়ে তাদের বিরোধিতা আছে, তো তারা কিন্তু এই অবস্থানে পরিষ্কার করছে। কিন্তু তো এইসব কারণে ডিক্লারেশন, জুলাই ঘোষণাপত্র কিন্তু হতে পারে নাই। এমনকি সংস্কার নিয়ে যে প্রস্তাবিত যে বৈঠক, যে আলোচনা, জাতীয় ঐক্যমত্য গঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাও কিন্তু এখন একটু স্তীমিত, ঢিলে ঢালা, শ্লথগতি হয়ে গেছে। তার মানে নতুন করে রাজনৈতিক বয়ান আসাকেই হয়তো বিএনপি, যারা নির্বাচনের মাধ্যমেই একটা সমাধান খুঁজছে, যে দেশে যে একদম অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং যেই পরিস্থিতির এখন বিরাজ করছে, ডেফিনেটলি এই পরিস্থিতিটা কিন্তু খুব একটা স্বাভাবিক নয় এবং এটা সরকারের উপরে ক্রমান্বয়ে মানুষের আস্থাটাকে কমিয়ে দিচ্ছে। যে আপনার মানুষের সামনে চ্যালেঞ্জ, ধরেন গ্রেটার চ্যালেঞ্জ অবশ্যই আমাদের সামনে আছে, যে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে নতুন পথে উত্তরণের জন্য আমাদের কিছু পরিবর্তন লাগবে, কিন্তু আমাদের বেসিক পরিবর্তনগুলো কিন্তু আগে জরুরি। বেসিক পরিবর্তনটা কি? 5ই আগস্টের পরে আমাদের দেখতে হবে যে আমাদের জনজীবনে স্বস্তি ফিরে এসেছে কিনা, আমাদের দেখতে হবে মানুষ কাজ পাচ্ছে কিনা, আমাদের দেখতে হবে যে শিক্ষাঙ্গনের ছাত্র শিক্ষার্থীরা লেখাপড়ায় ফিরেছে কিনা, আমাদের দেখতে হবে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইটা হয়েছিল, সেই দুর্নীতিটা কমেছে কিনা, প্রশাসনের গতি এসেছে কিনা, বিচার বিভাগের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে চলছে কিনা, পুলিশ তার কাজে ফিরেছে কিনা, বেসিক দাবিগুলো পূরণ হলো কিনা সেটি না করে বরং আমরা অনেক বড় স্বপ্নের জায়গাতে চলে যাচ্ছি। এই জায়গাটা আবার আসবো, আমি একটু সৌরভের কাছ থেকে নিয়ে নিই। সৌরভ হাসান, দ্বিতীয় রিপাবলিক
এই প্রসঙ্গ শুক্রবারের যে নতুন দল আত্মপ্রকাশ করলো এবং সেই দলে যেটি জহিরুল আলম বললেন যে সরকারের কোনো সহযোগিতার হাত আছে কিনা, যেটি এক ধরনের কোনো না কোনোভাবে প্রমাণ দেয়া যায়। পিরোজপুরে 5টি বাসের রিকোজিশন নেওয়ার ক্ষেত্রে নানা ধরনের আলোচনা হয়েছে, টিআইবির পক্ষ থেকেও এটা একটা বিবৃতি দেওয়া হয়েছে। আপনি কি মনে হয় যে সরকারের কোনো রকম হস্তক্ষেপ নাই, সহযোগিতা নাই নতুন দলে, এবং তাদের যে রিপাবলিক মানে দ্বিতীয় রিপাবলিকের দাবি সেগুলোকে আরও মানে নির্বাচনকে আরও প্রলম্বিত করবে কিনা? ধন্যবাদ এবং শুভেচ্ছা জহিরুল আলমকে। বিষয়টা হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের দাবি কেন করতে হবে? এই অন্তর্বর্তী সরকার তো এসেছে রাজনৈতিক দল, মানে আন্দোলনে যেসব রাজনৈতিক দল ছিল, ছাত্র নেতৃত্বের গণ অভ্যুত্থানের ফসল হিসেবে, গণ অভ্যুত্থানের অভিপ্রায় হিসাবে। সুতরাং সরকারের সঙ্গে রাজনৈতিক দলের কোনো বিরোধ থাকার কথা না, অন্তত এই প্রশ্নে। ছাত্র নেতৃত্বেরও বিরোধ থাকার প্রশ্ন না, পক্ষ বিপক্ষ হওয়ার কথা না। কিন্তু এখন প্রতিদিনই বিএনপি নেতাদের বক্তৃতা বিবৃতি এবং সরকারের কোনো কোনো উপদেষ্টা বক্তৃতা বিবৃতিতে মনে হচ্ছে যে বিএনপি বিরোধী দল এবং সরকার একটা পক্ষ। এটি হচ্ছে নির্বাচন নিয়ে সংশয় সন্দেহ বাড়িয়ে দিয়েছে। রাইট। হ্যাঁ, এক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছিল, বলা হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানের পর পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে বসা হবে। দেখুন 15 দিনের বেশি হয়ে গেছে। 15 তারিখে গত মাসের 15 তারিখে বৈঠকটি হয়। এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাদাভাবে বৈঠক হবে কি না, এখন রোজা, স্বাভাবিকভাবে রোজায় সভা সমাবেশ বা বৈঠকের সময়টা অন্তত সীমিত হয়ে আসছে। একই সঙ্গে সারা দেশে যে আইনশৃঙ্খলার পরিস্থিতি, দুই ধরনের অভিযান চালিয়েও ঢাকা শহরের যৌথ অভিযান চলছে, সারা দেশে ডেভিল হান্ট চলছে, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে না। মানুষ আপনি দেখুন, একজন অভিনেতা তিনি গিয়েছিলেন শুটিংয়ে এবং ফেরার পথে তিনি যেভাবে মানে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এর আগে আর এক অভিনেতা দেখলাম তার বাড়িতে ডাকাতি হয়েছে, তাদের গুলিবিদ্ধ করা হয়েছে। মানে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। তার সরকার কোথায়? এখন সরকার শুধু বিএনপির নেতাদের বক্তব্যের জবাব দেবে, আর বিএনপি নেতারা সরকারের কাছে দাবি দাওয়া তুলবে। কিন্তু সরকার বলছে এগুলো সব বিচ্ছিন্ন ঘটনা, মানে ওই আগের সরকার যেসব কথা বলতো একই ধরনের কথা শুনছি। এটাই তো কথা, আমাদের চেয়ার বদল হয় কিন্তু চেয়ারের চরিত্র বদল হয় না। এখন সেই চরিত্র বদলের জন্যই কিন্তু এই ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে। আর সেটি কিন্তু ধীরে ধীরে এক ধরনের মানুষের মধ্যে হতাশা জেগেছে। প্রথমত যে নির্বাচনের বিষয়ে সরকারকে একটা দৃঢ় অবস্থান নিতে হবে। এবং দেখুন, প্রধান উপদেষ্টা যতগুলো নির্বাচনের বিষয়ে যতগুলো কথা বলেছেন, বেশিরভাগই বিদেশি সংবাদ সংস্থা বা বিদেশি পত্রিকার সঙ্গে। দেশে প্রতিদিনই তো অনেক বিষয়ে কথা হয়, কিন্তু নির্বাচনের বিষয় নয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব কালকে আরেকটি বললেন যে মার্চ পর্যন্ত, আগামী বছর মার্চে তো রোজা থাকবে। হ্যাঁ, মার্চে বরং 10 দিন আগে রোজা শুরু হবে। এবছর 2রা মার্চ শুরু হলো, এটা আরও 10 দিন পিছিয়ে যাবে, মানে এগিয়ে আসবে। সুতরাং মার্চে কীভাবে হবে? হ্যাঁ, তাহলে আছে। এবং রোজা শুরুর অন্তত 15 দিন আগে নির্বাচনটা হতে হবে। তাহলে একই হয় ডিসেম্বর, নাহলে জানুয়ারি। এখানে সরকারের কোথায় বাধা আমি জানি না, যে কেন বলছে না যে নির্বাচনে আমরা একটা রোডম্যাপ। বরং নির্বাচন কমিশন কিছু কথাবার্তা বলছে, যেখানে এক ধরনের কি বলে তাদের দৃঢ়তাই, কারণ অনেক দল, নতুন দল সহ অনেক দলের পক্ষ থেকে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হয়েছে। এমনকি জামাতেরও মৌন সম্মতি সেখানে ছিল। কিন্তু নির্বাচন কমিশন বলছে যে স্থানীয় সরকার নির্বাচন 1 বছরের মধ্যে করা যাবে না, আর তাহলে এই আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি নতুন দলের কথা বলছিলেন। হ্যাঁ, নতুন দল, তরুণ নেতৃত্ব উদ্যোগ নিয়েছে, খুবই ভালো। কারণ বাংলাদেশের যত গণ অভ্যুত্থান, গণ আন্দোলন হয়েছে, তরুণরাই সামনের সারিতে ছিল। এজন্য তরুণরা যদি একটি ভালো দল করতে পারে, একটি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের তরুণ জনসংখ্যার 60% হচ্ছে তরুণ। এখন এই তরুণরা যারা নতুন দল করেছে, সেই 60% যে তরুণ, অর্থাৎ আপনার 10 কোটি
বাংলাদেশের 10 কোটি হচ্ছে তরুণ, সেই 10 কোটির আশা আকাঙ্ক্ষা, তাদের আশা আকাঙ্ক্ষা কতটা তারা ধারণ করতে পারবে, তাদের সংকট সমাধানে তাদের কি কর্মসূচি আছে। পুরানো ছেড়ে মানুষ নতুন কেন বেছে নেবে পুরানো যেটা পারেনি নতুনটা পারবে। আর সেরকম নতুনটা যেটা পারবে, যে পারার আশায় 5ই আগস্ট ঘটলো, যেভাবে নতুন প্রজন্ম রাস্তায় নেমে এলো, নতুন প্রজন্মের সঙ্গে কিন্তু পুরনো প্রজন্মও নেমেছে, ঘরে গৃহবধূ পর্যন্ত রাস্তায় নেমে এসছে এইসব জায়গাটায়। সেই জায়গাটায় আমি একটু জহিরুল আলম একটা জিনিস হয়তো খেয়াল করে থাকবেন, 2-1 দিনের মধ্যেই টিআইবির নির্বাহী পরিচালক একটা কথা বলেছেন, মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এই নতুনরা, এই বৈষম্য বিরোধী ছাত্ররা কমিশন বাণিজ্যে জড়িয়ে পড়েছে, যেটি কোনোভাবেই কাম্য ছিল না। নতুন বাংলাদেশের যে সম্ভাবনার কথা, যে নতুন বন্দোবস্তের কথা বলছেন, সেখানটায় কোনো পরিবর্তনকে আপনি লক্ষ্য করেন এই 7 মাসের মধ্যে? না, সেখানে তো পরিবর্তন আসলে আমি তো শুরুতেই বলেছি যে কোনো প্রমিস দেখতে পাচ্ছি না। সকলেই আমরা মানে এটাকে মানে গভীর আগ্রহ নিয়ে আমরা এই সময়গুলোকে দেখেছি যে একটা নতুন অ্যাটলিস্ট একটা সূচনা হবে, যে পরিবর্তনগুলোর সূচনা। কিন্তু আপনি দেখবেন যে প্রতিটা সূচকেই এক ধরনের একটা অবনমন হচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে এখনও মানুষের জনজীবনে স্বস্তি নেই, আপনার চাঁদাবাজি কোনো সুরাহা হয় নাই। কমিশনের কথা দেখেন আপনি, এই অভিযোগগুলো কেন উঠবে? উঠা উচিত নয়। সেই বন্যার সময় থেকে কিন্তু ধরেন ছাত্ররা যখন ত্রাণের, এতে তো প্রশংসিত হবার কথা, কিন্তু হ্যাঁ হতে পারে বাংলাদেশে ভালো কাজ করতে গেলে মানুষের সমালোচনা বা দুর্মুখের এই কথাগুলো শুনতে হয়, কিন্তু এটা একেবারেই যখন আপনার আরও গভীরতর হয় তখন এখানে কিন্তু এটাকে নিয়ে সত্যিকার আলোচনা প্রয়োজন আছে। আপনি ছাত্রদের কথা যেটা বললেন যে কমিশন বাণিজ্যের কথা বা সমন্বয়ের সঙ্গে যারা যুক্ত সবাই যে ফেরেস্তা তা তো নয়, প্রত্যেকের মানে লক্ষ্য তো একরকম নয়। কিন্তু এটাকে আপনি যে চেক করবেন, এটাকে যে আপনি মোকাবেলা করবেন, প্রতিরোধ করবেন, সেই মেকানিজমটা এখনো তৈরি হয়নি। আপনি যদি সেন্ট্রাল কোনো অর্গানোগ্রাম নাই, আছে ধরেন ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, কিন্তু সবার উপরে কি তাদের নিয়ন্ত্রণ আছে? আর যারা অপকর্ম করছেন, খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন এবং এই নাম ব্যবহার করছেন, হয়তো অনেকে আছেন যে তাদের সম্পর্কে কথা বলতেও মানে সংশয় পড়ছেন এবং ভীত সন্ত্রস্ত থাকছেন। স্থানীয় পর্যায়ে এটা বেশি এবং রাজনৈতিক নেতৃত্বের ব্যাপারেও তো কিন্তু এটা আছে। সুতরাং কেউই এখন পরিস্থিতি এমন দাঁড়াচ্ছে, আগে হয়তো মানে ছাত্রদের দিক থেকে, শিক্ষার্থীদের দিক থেকে এক ধরনের রেস্ট্রেইন্ট হয়তো আছে, কিন্তু এখন দিন দিন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে দেখা যাচ্ছে কারা আসলে স্টেক হোল্ডার, কারা এগুলো করছে, কারা এগুলোর মধ্যে অংশগ্রহণ করছে। ডেফিনেটলি অনেকে হয়তো বলবেন যে পুরনো যারা পতিত মানে রেজিমের কিছু লোক আছে, ডেফিনেটলি তারা সে আগের মতো সে কমিশনে নেই, আগের মতো সুবিধার মধ্যে নেই, তারা হয়তো অপরাধ কার্যক্রমের সঙ্গে যুক্ত আছে, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা ইঙ্গিত করেছেন। কিন্তু শুধুমাত্র তাদের উপরে দোষ চাপিয়ে আপনি সমাধান করতে পারবেন না। আপনি কালপ্রিট যেই হোক না কেন, তার কোনো কালার নেই, তার কোনো দল নেই, তার কোনো পরিচয় নেই। আপনার কাজ হলো তাদেরকে হান্ট ডাউন করা, এবং অপারেশন ডেভিল হান্ট মানুষকে কিন্তু আশা জুগিয়েছে। এবং কিন্তু একই সঙ্গে আমি বলবো যে সৌরভ ভাই করেন, আমরা মানে রাস্তার মধ্যে গেলে কিন্তু দেখবেন এক ধরনের সংশয় তৈরি হচ্ছে, এক ধরনের দ্বিধা তৈরি হচ্ছে, এক ধরনের ভয় তৈরি হচ্ছে। হয়তো সবাই বিপদের মধ্যে পড়ছেন তা কিন্তু না, কিন্তু পারসেপশন ইজ যে এখন ধরেন যে মেয়েদের বেলাতেও যে একটু আপনি যে ঘর থেকে বের হওয়ার আগে হয়তো কিছু হচ্ছে না, কিন্তু একই সময় কিন্তু বলতে হচ্ছে যে একটু সাবধানে থাকো, কেউ কিছু বললে সেটা কিন্তু কোনো জবাব দিব না, একটু চুপচাপ থাকো, বা সন্ধ্যার আগেই ঘরে ফিরে আসো। মানে এই যে বিষয়গুলো তৈরি হচ্ছে, এগুলো তো এক ধরনের মনোজগতের মধ্যে একটা প্রেশার তৈরি করবে। আমার মনে হয় যে বেসিক প্রায়োরিটির জায়গা যদি আপনি বলেন, তাহলে প্রথম সরকারের মানে অত্যন্ত জোরালো গুরুত্ব দেওয়া উচিত এগুলোতে, এবং এই কাজে শিক্ষার্থী বলেন, বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, বা আদার যে রাজনৈতিক দলগুলো আছে, তাদেরকে মূল জায়গাটা আসলে স্ট্রাইক করতে হবে। সরকারকে যে সহযোগিতার জায়গাগুলো, সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করার পরে আপনি নির্বাচন করতে চান, নির্বাচন ডিসেম্বর করতে, কিন্তু আপনি যদি ল অ্যান্ড অর্ডার ঠিক করতে না পারেন, তাহলে সেই নির্বাচনের পরিবেশ কিভাবে রচিত হবে? তার মধ্যেও আপনি আবার স্থানীয় সরকার নির্বাচন করতে চান। স্থানীয় সরকার নির্বাচনটি হচ্ছে গিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত আপনি কি বলবো যে একটু রক্তপাতের আশঙ্কাপূর্ণ। যদি পলিটিক্যাল গভর্নমেন্টেরও সেটা নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণ করতে খুব নিয়ন্ত্রণ করা হিমশিম খাওয়ার মতো খাওয়া, অবস্থা। হ্যাঁ। আমরা অবশ্যই স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে, কিন্তু সেই কনজেনিটাল, সেই কন্ডিউসিভ, সেই অনুকূল এনভায়রনমেন্ট তৈরি করার একটা বিশ্বাস, একটা পারসেপশন তৈরি হতে হবে মানুষের মধ্যে। ইটস অল অ্যাবাউট পারসেপশন, যে হ্যাঁ ওকে, আমি ঘর থেকে বেরোলে আমার কোনো অসুবিধা নেই, আমি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিলে আমার কোনো অসুবিধা এই নেই। জায়গাটা একটু বিরতি নিতে হবে। বিরতির পর ফিরে এসে আমি সৌরভের কাছ থেকে শুনবো যে এই যে অবস্থাটা তৈরি হয়েছে তাতে যে আমরা পতিত সরকারের উপর দায়িত্ব দিয়ে দিচ্ছি বা তাদের ফ্যাসিস্টদের সহযোগীদের উপর দায় দিয়ে দিচ্ছি, দায় ঠেকানো, দায় দিয়ে দায় এড়ানো কি সম্ভব কোনোভাবে, নাকি মানুষের সামনে একটা উদাহরণ তৈরি করা উচিত এই সরকারের? এই বক্তব্যে আসবে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, সংবাদ সম্প্রসারণ নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। সংবাদ সম্প্রসারণে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। দুজনকে আবারও স্বাগত। যেটি বিরতিতে যাওয়ার আগে প্রশ্ন করে গিয়েছিলাম যে কিছু হলেই ফ্যাসিস্টদের সহযোগী, কিছু হলেই ফ্যাসিস্টরা মানে এই সমস্যা তৈরি করছে। এখন এটা পরের দিনে, এর আগে যে ঘটনা ঘটলো পরের দিনে কিন্তু আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দিল সঙ্গে সঙ্গে। তা দোষ চাপিয়ে দিলে কি দোষ থেকে মুক্তি পাওয়া আমরা কি সম্ভব? আমরা তো ভাবছিলাম যে ওই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারবো, যে বিগত সরকারের আমলে আওয়ামী লীগ আমলে যে কোনো কিছু ঘটলেই কিন্তু বিএনপি জামাত, হ্যাঁ বিএনপি জামাত, হেফাজত ইত্যাদি, অর্থাৎ রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা আর নিজের দায় এড়ানো। এই সরকার তো ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে, অর্থাৎ ফেসিবাদকে বা যে স্বৈরাচারী সরকারকে ক্ষমতাচ্যুত করে। তারপরে এখনও যদি থাকে এই 6.5 মাস 7 মাস পর যে সর্বত্র যদি তাদের দৌরত্ব থাকে, তাহলে তো এই সরকারের জন্য চিন্তিত হতে হয়। প্রথমত হচ্ছে যে প্রথম যে অভিযানটি চালানো হলো অপারেশন ডেভিল হান্ট, তো ডেভিল হান্ট যদি এরকম হতো যে সরকার চিন্তাভাবনা করেছে বা পর্যালোচনা করেছে পরিস্থিতি এতই নাজুক যে এরকম একটা অভিযান চালাতে হয়, কিন্তু আমরা দেখলাম যে একটা ঘটনাকে কেন্দ্র করে এই অভিযানটা চালানো হলো গাজীপুরের। এবং সেই ঘটনা তো মানে কি বলে, সেখানে কি স্বৈরাচারের দোসররা কোনো উৎপাত করছিল বা কোনো রকম আইনশৃঙ্খলার অবনতি হয় এরকম কিছু করছিল? অর্থাৎ সোজাসুজি সেই বাড়িতে হামলা কারা করেছিল? বলা হয় যে সেই বাড়িতে ডাকাতরা পড়েছিল বা দুর্বৃত্তরা পড়েছিল, তাদেরকে রক্ষা করতে গেছিল। তো ছাত্র নেতৃত্ব মানে আন্দোলনকারী ছাত্র, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদের দায়িত্ব তো সরকারকে জানাবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবে। তারা না জানিয়ে নিজেরাই সেটা প্রতিরোধ করতে চেয়েছিল বলে তাদের ভাষ্য অনুযায়ী। সুতরাং একটা সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন তখনই করতে পারে জনগণের আস্থা যখন থাকে। আর 3 দিন দেশে সরকার ছিল না, কিন্তু কোনো সমস্যা হয়নি। সবাই বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিছু বিচ্ছিন্ন ঘটনা সেরকম ম্যাসাকার হয়েছে, এরকম তো ঘটেনি মানে এখন যেভাবে ঘটছে। সুতরাং আপনি যৌথ বাহিনী আছে, অপারেশন টেবিল হান্ট আছে, আর র্যাব, পুলিশ, বিজেপির সঙ্গে সেনা সদস্যরাও পাহারা দিচ্ছে। এবং সেনাপ্রধানের ভাষ্য অনুযায়ী 30,000 সেনা সদস্য প্রতিটি মানে পর্যায়ক্রমে তারা দায়িত্ব পালন করছে। তারপর পরিস্থিতি উন্নতি হচ্ছে না কেন? তাহলে এই সরকারের প্রতি জনগণের একটা আস্থার অভাব আছে, অথবা দুর্বৃত্তরা এতই মানে অপরাধীরা এতই শক্তিমান যারা এই সরকারকে ভয় পাচ্ছে না। তাহলে এত বাহিনী কেন, এত অভিযান, এগুলো কেন হচ্ছে? সুতরাং একটা রাজনৈতিক এই ক্ষেত্রে অনেকেই মনে করেন যে সরকার নির্বাচনের ব্যাপারে যদি একটু সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করত, তাহলে এই সামাজিক অস্থিরতা কমে যেত। আর সামাজিক অস্থিরতা কমে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। দ্বিতীয় হচ্ছে যে গত 7 মাসে বা 6.5 মাসে কত কারখানা বন্ধ হয়েছে, কত মানুষ বেকার হয়েছে, নতুন কত কর্মসংস্থান হয়েছে, এটার একটা হিসাব করা উচিত। তাহলে কিন্তু এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আসল কারণটা বের করা যাবে। এবং সরকার সেখানে, যেমন সরকার কোনো পদক্ষেপ নেয়নি তা না, যে ভ্যাকসিনকর যে কারখানা বন্ধ হয়ে গেছে তার শ্রমিকদের পাওনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই শ্রমিকদের যারা বেকার হয়ে গেছে তাদের অন্য কোনো কারখানায় বিকল্প কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা করা যায় কিনা সেটাও প্রথম দিকে সরকার বলেছিল, সেটাও আমি মনে করি চেষ্টা করা উচিত। নতুন বিনিয়োগ, গত 6 মাসে কোনো বিনিয়োগ নেই, দেশি বিদেশি বিনিয়োগ নাই। সুতরাং আমাদের অর্থনীতি এগিয়ে না, অর্থনীতিকে সচল না করা গেলে
আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু সচল হবে না এবং একটা ঝুঁকি থেকেই যাবে। সুতরাং প্রথমত অর্থনীতির দিকে দৃষ্টি দিতে হবে, তারপর ব্যবসা বাণিজ্য ইত্যাদি, এবং মানুষের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা আছে সেটা যাতে কেটে যায়, একটা আস্থার পরিবেশ তৈরি করতে হবে। জহিরুল আলম, সে জায়গাটা ওই যে বারবার রোড ম্যাপের কথা বলছি, যে নির্বাচনের রোড ম্যাপে বিদেশি সংবাদ মাধ্যমে প্রধান উপদেষ্টা সহ অন্যান্যরা কি বলেছেন, হতে পারে হবেই ডিসেম্বরে, সেটি কিন্তু বলেন নাই। আবার বলা হচ্ছে আরও পিছিয়ে যেতে পারে। কি যে রোড ম্যাপটা দিতে সমস্যাটা কোথায়, যে হ্যাঁ ডিসেম্বরে করব? সমস্যাটা আছে, সমস্যাটা হলো এই, কারণ প্রফেসর ইউনূস উনি বিলিভ করেন যে উনার, এবং উনি তো এই স্টেটমেন্ট আগেও করেওছেন, যে ওনার এমপ্লয়ার হচ্ছে ছাত্ররা। তো সুতরাং তাদের সুবিধা অসুবিধার দিকে ওনার একটু মনোযোগ থাকাটাই স্বাভাবিক। এখন ওখান থেকে ওনার ডিপার্চার হচ্ছে কিনা, উনি সবার হয়ে উঠতে পারছেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। কারণ রাজনৈতিক গোষ্ঠীগুলোর মধ্যে যে জাতীয় ঐক্যমত্য গঠন করার যে প্রয়াসটা, সেই প্রয়াসটার কোনো ন্যূনতম কোনো আপনার সংকেত দেখা যাচ্ছে না, বরঞ্চ ইট ইজ ওয়াইডেনিং। ডিভিশনটা বা মানে মতভিন্নতা, মতভেদ বা মতবিভাজন আমি যদি ব্যবহার নাও করি, মতভেদটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। ধরেন যেই আলোচনাটা ছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, অথবা যদি অনেক দেরি হয় তাহলে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে, এরকমই তো কথা। তাহলে সেই কথার মধ্যে নতুন দল এবং যারা একটা সিগনিফিক্যান্ট ফোর্স, সিগনিফিক্যান্ট স্টেক হোল্ডার অফ দি পলিটিক্যাল স্পেকট্রাম, তাদেরকে কিন্তু আপনি ইগনোর করতে পারবেন না। ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করেছে, তারা নিশ্চয়ই তারা একটা লক্ষ্য, উদ্দেশ্য, একটা ভিশন, মিশন নিয়ে কিন্তু তারা এসেছে। সুতরাং সেই জায়গার মধ্যে তাদের যে পলিটিক্যাল ন্যারেটিভগুলো এখন আমরা দেখছি, এখন এটা যদি তারা স্টিক করেন, তারা যদি মনে করেন যে না আমরা এই লক্ষ্য নিয়ে আগাবো, তাহলে তো কনফ্লিক্ট ইজ ইনএভিটেবল। কারণ তারা তো নির্বাচনের কথা বলছে না। আর যদি মনে হয় যেটা আকাশে বাতাসে ধরেন এরকম যদি আলোচনা, আমরা তো অনেক ওয়াইল্ড গেস করি, এরকম হতে পারে যে আগামী নির্বাচনে একটা ক্ষমতার ভাগাভাগির বিষয়ে যদি থাকে, যে না এখন পতিত স্বৈরাচার নেই, তো আমরা যারা আছি, এবং এরকম প্রমিস তো বিএনপির পক্ষ থেকে ছিল যে শেখ হাসিনার পতন যদি ঘটে বা তাকে উৎখাত করা যায় বা তাকে বিদায় করা যায়, তাহলে আমরা এমন একটা সরকার রচনা করব যেখানে সবার মতামতের ভিত্তিতে সেটা হবে, সবাই থাকবে সেই সরকারের মধ্যে। তো সেরকম একটা স্বপ্ন যদি থাকে, তাহলে এটা একটা, এখন এটা কি একটা গিভ অ্যান্ড টেক, এটা কি একটা দর কষাকষি, নাকি এটা সত্যি সত্যি একটা রাজনৈতিক নতুন বন্দোবস্ত করার জন্য একটা লড়াই, একটা চেষ্টা? যদি সেটাই জেনুইন হয়, আমি যদি বিলিভ করি যে না এইটা তারা সত্যিকার তারা চাচ্ছেন, তাহলে তো বিএনপির চিন্তাধারার সঙ্গে তো তাদের একটা গ্যাপ আরও বাড়ছে। সুতরাং এই জায়গার মধ্যে তারা বসে সমাধান করে কি সমাধান করবেন তারা, তাই না? সেকেন্ড রিপাবলিক করা, সংবিধান নতুন করে লেখা, আপনার গণভোট করা, গণপরিষদ করা, না সাধারণ নির্বাচন করা? বিএনপি তো বলছে যে এসব কিছুরই দরকার নেই, এখন কিছুই দরকার নেই। সংস্কার যেগুলো হবে তাদের 31 দফার মধ্যে আছে, এবং তারা বেসিক স্ট্রাকচারাল কিছু পরিবর্তনের ব্যাপারে তাদের কোনো দ্বিমত নাই, এবং তারা সব কিছুই এইটা তাদের চিন্তা চেতনার মধ্যে ছিল। তো তারা তো তাহলে ওই আলোচনার মধ্যে তারা নাই, এবং তারা একটা মেজর ভেরি ডিফাইনিং ফোর্স রাজনীতিতে। আওয়ামী লীগ চলে গেছে, এখন বিএনপি একটা ডিফাইনিং ফোর্স রাজনীতিতে। ওই ফোর্সটা যদি যে কোনো পরিবর্তনকে কন্ট্রাডিক্ট করা, যে কোনো পরিবর্তনকে কনফ্লিক্ট করা বা কনফ্রন্ট করার মতো ক্যাপাসিটি কিন্তু বিএনপির আছে। সেরকম অবস্থা যদি হয়, তাহলে রাজনীতি কি সুস্থ ধারায় আগাবে নাকি আরও একটু সংঘাতময় হবে, এটা নিয়ে কিন্তু আমার এখনো কিন্তু দুশ্চিন্তা আছে। আমি সেই নেগেটিভের জায়গায় দুজনের কাছে আলোচনায় আসবো। নেগেটিভটা এইরকম যদি হয়, আগামী নির্বাচনে যদি ধরা যাক এই জাতীয় নাগরিক পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, তাহলে তাদের 100টা উপজেলায় কমিটি লাগবে, 21টা জেলায় কমিটি লাগবে, এবং তাদেরকে সেই কাজগুলো করতে হবে আগামী 3 মাসের মধ্যে। সেটি কতদূর সম্ভব করে ডিসেম্বরের নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনায় আসবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, সংবাদ সম্প্রসারণ নিচ্ছে আরও একটা বিরতি, সঙ্গে বিরতির পর আবারও স্বাগত। সংবাদ সম্প্রসারণে স্টুডিওতে আছেন সোহরাব হাসান এবং জহিরুল আলম, দুজনকে আবারও স্বাগত। সোহরাব হাসান, যেটি আসলে বলার চেষ্টা করেছিলাম, যে এখন এই যে নতুন নেগেটিভের কথা বোঝাই বলি, আগামী নির্বাচন যদি হয় তাহলে তাদের নিবন্ধন হবে কিনা, এর মধ্যে কিন্তু জামাত এখনো নিবন্ধন ফিরে পায় নাই, তাহলে কি হবে? না, জামাতেরটা তো আদালতে নিষ্পত্তির অপেক্ষায়, আর ছাত্রনেতারা যে দল করেছে তারা কিন্তু মোটামুটি প্রস্তুত। তাদের যে নির্বাচন কমিশনের যে সব শর্ত আছে নিবন্ধন পাওয়ার জন্য, সেই কাঠামো তারা তৈরি করেছে, এবং সেক্ষেত্রে সমস্যা হবে পাচ্ছে, সেই অনুযায়ী তারা তো অনেক স্ট্রং। হ্যাঁ, তাই মনে হয়। আর
নিবন্ধন পেতে সমস্যা হবে না, সমস্যাটা হচ্ছে তারা কি রাজনীতি করতে চায়, অন্য দলের সাথে তাদের বোঝাপড়া হবে কিনা। কারণ জহিরুল আলমী বললেন যে তারা চায় দ্বিতীয় রিপাবলিক, তারা চায় গণপরিষদ, তারা চায় নতুন সংবিধান। তাহলে এর সাথে তো আগামী জাতীয় নির্বাচন, যে অর্থাৎ গণতন্ত্রের উত্তরণের যে এটা হচ্ছে একটা বিপ্লবের কথা। তারা যদি বিপ্লব করতো তাহলে এই পুরোটা পরিবর্তন, অর্থাৎ রাষ্ট্র কাঠামো পরিবর্তন, আর সেটি তো তারা এই সংবিধানের অধীনেই, এবং ছাত্রদেরও 3 জন কিন্তু শপথ নিয়ে দায়িত্ব পালন করেছে, একজন দল করার জন্য পদত্যাগ করেছেন। বিষয়টা হচ্ছে আবার রাজনৈতিক দলের প্রস্তাব দাবি হতেই পারে যে কোনো, যেমন ধরুন বাংলাদেশে কেউ ইসলামী শাসন ব্যবস্থা চায়, রাজনৈতিক দল হিসেবে এটা করতে পারে। কেউ সাম্যবাদী সমাজ চায়, যে কমিউনিজম প্রতিষ্ঠা করবে, এটা দল হিসাবে। কিন্তু ব্যবস্থার যে অর্থাৎ সেটা কিভাবে করবে, এক হচ্ছে এবারে তারা সশস্ত্র সংগ্রাম করবে, না এই যে নির্বাচনী ব্যবস্থা আছে এই ব্যবস্থার মধ্যে জনগণের সমর্থন নিয়ে করবে। তো নতুন যে দল হয়েছে তারা তো সশস্ত্র বিপ্লবের কথা বলেনি, তারাও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, এবং তাদের যাদের সাথে কথা হয়েছে তারা তো বলছে যে নিবন্ধন যত দ্রুত পাওয়া যায়, অর্থাৎ তাদেরও কিন্তু একটা আছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি আছে। অন্য দলগুলো আছে। এখানে আমি মনে করি সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি। প্রথমত সরকারকে এই যে নতুন দলের সাথে তার জন্য কোনো সম্পর্ক নেই, এটি স্পষ্ট করতে হবে। এই প্রধান উপদেষ্টার প্রেস উপদেষ্টার কোনো ঘটনা ঘটবে এবং উনি ব্যাখ্যা দিবেন, সেটা কিন্তু গ্রহণযোগ্য না। সরকারের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ না তুলতে পারে এই ব্যবস্থা করতে হবে। যে প্রশ্নটা সামনে এসেছে যে অপর 2 যে উপদেষ্টা মানে ছাত্র নেতাদের মধ্যে এসেছেন, তাদের অবস্থান কি হবে। এক হতে পারে যে তারা আর দলে নাই, এটা ঘোষণা দিতে হবে যদি, অথবা হতে পারে তারা দল থেকে বা সরকার থেকে পদত্যাগ করে তারাও দলে যোগ দিল। এখন এটি নির্ভর করবে কি হবে। এই বিশেষ করে বিএনপির পক্ষ থেকে এই অভিযোগটা কিন্তু জোরে সোরে করা হচ্ছে যে সরকারের সঙ্গে এই ছাত্র নেতৃত্বের বা নতুন দলের সম্পর্কটা কি। নেতৃত্ব ছিল, আর শুধু তো ছাত্ররা আন্দোলন করেনি, ছাত্ররা যেমন আন্দোলন করেছে রাজনৈতিক দলগুলোও করেছে। বরং ছাত্র আন্দোলন যদি আমরা 36 দিনের আন্দোলন বলি, কোটা বিরোধী আন্দোলন ধরলে, তারাও 36 জুলাইয়ের কথা বলছে। আর এই রাজনৈতিক দলগুলো তো 16 বছর আন্দোলন করেছে, জেল জুলুমের শিকার হয়েছে। সুতরাং সবারই স্বীকৃতি, সবারই ত্যাগ স্বীকার করতে হবে। আর একইভাবে যে আমরা কোথায় যেতে চাই। 5 আগস্টে এই ছাত্র গণ অভ্যুত্থানের সময় যে ঐক্যটা ছিল রাজনৈতিক দলের সঙ্গে ছাত্র নেতৃত্বের, সেই ঐক্যটা থাকা দরকার অন্তত নির্বাচনটা সুষ্ঠুভাবে করার জন্য। সেই ঐক্য থাকার কি কোনো সম্ভাবনা দেখেন আপনি জহিরুল আলম, যে অবস্থা চলছে এখন? না, আশা তো আছে, আশা নিশ্চয় আছে। এই কারণে যে এর পরিণামটা তো ভালো নয়। কারণ আপনি একটা বিপর্যস্ত ব্যবস্থা থেকে উত্তরণ করার জন্য চেষ্টা করছেন। তো চেষ্টাটা হচ্ছে যে সবাই কিন্তু এখন আগ্রহ নিয়ে অপেক্ষা করছে যে আসলে আমরা একটা নতুন সূচনা পাবো। হয়তো 6-7 মাসে সেই প্রমিসটা এখনও দেখা যায়নি, কাঙ্ক্ষিত সূচনাটি হয়নি বা উড্ডয়নটি হয়নি, কিন্তু অপেক্ষা তো সবার আছে। দেশের সাধারণ মানুষ প্রত্যেকেই মনে করছে যে না, সরকার যে দায়িত্ব নিয়ে এসেছে সে দায়িত্ব তারা সফলভাবে পালন করবে, এবং রাজনৈতিক দলগুলো মনে করে যে তারা সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করলে যে ফ্যাসিস্ট রেজিমের যেই স্কার্সগুলো ছিল, যে কলঙ্কগুলো ছিল, যে মানে রাষ্ট্রযন্ত্রের যে অপব্যবহারগুলো ছিল, যে লুটপাট ছিল, যে খুনোখুনি ছিল, যে এক্সট্রা জুডিশিয়াল কিলিংগুলো ছিল, সেখান থেকে মানুষ পরিত্রাণ পাবে। যে মানে যেভাবে মানুষের ভিন্নমত দলনের যে সংস্কৃতি ছিল সেগুলো থেকে মানুষ মুক্তি পাবে। এখন ওই আশা থেকে তো এখন মানুষের অপেক্ষা আছে। আমি মনে করি যে আশা ওই জায়গাতেই যে রাজনৈতিক দলগুলো এইটা উপলব্ধি করবে, যে কারণ তারা তো মানুষের কি নিয়ে রাজনীতি করে, দিন শেষে তাদের কাছেই যেতে হবে। তো যদি তারা যেতে চায় তাহলে তাদেরকে শুনতে হবে। তো তাদের আকাঙ্ক্ষার সঙ্গে যদি আপনার সঙ্গতিপূর্ণ না হয়, সেটা ছাত্রই বলেন
জামাত ইসলামী বলেন, বিএনপি বলেন, কিংবা আদার যারা বামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী যারাই আছে, তারা যদি এখান থেকে বিচ্যুত হয় এবং গণমানুষের আকাঙ্ক্ষার সঙ্গে যদি তারা সঙ্গতিপূর্ণভাবে তাদের রাজনৈতিক বিবেচনা বা রাজনৈতিক পদক্ষেপগুলো না নেয়, তাহলে ডেফিনেটলি আরেকটা ক্যাওসের সূচনা হবে। এবং আশঙ্কার কথা আমরা প্রতিনিয়ত বলি এই কারণে, যাতে প্রিএমপ্টিভ মেজার নেওয়া যায়, যাতে সরকার সজাগ হয়, যাতে পরিস্থিতি আর কোনো অবনতি না ঘটে, কিন্তু অবনমন না ঘটে। কিন্তু সবাই তো একটা আসলে সদিচ্ছা নিয়ে, একটা আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করছে যে দেশটা একটা নতুন সূচনাতে যাবে, যেখানে আমরা যে সাফারেন্সগুলো মানুষের ছিল, ইনক্লুডিং ধরেন মিডিয়া, যে আমরা একসময় বলতাম যে আমরা তো কথা বলতে পারি না, আমরা নানা ধরনের নিবর্তনমূলক আইনের শিকার হয়েছি, আমরা সরকারের আমাদের কণ্ঠরোধ করার জন্য নানাভাবে আমাদেরকে করেছে। এর মধ্যে ছিল যে একটা গোষ্ঠীকে তারা সুবিধাভোগী একটা গোষ্ঠীকে দিয়ে সরকারের এক ধরনের পাইরবি করিয়েছে, সরকারকে তারা তাদের একটা সাংস্কৃতিক একটা বয়ান তৈরি করেছে বা সমর্থন তৈরি করেছে। সেই জায়গার মধ্যে নতুন ব্যবস্থাপনায়, নতুনভাবে যে মিডিয়া যেগুলো দেশ গড়ার ক্ষেত্রে তাদের একটা সাহসী, সুন্দর, বলিষ্ঠ যে একটা ভূমিকা পালন করবে, সেইটারও একটা পরিবেশ রচনা করার ব্যাপার আছে। সেখানেও কিন্তু কথা বলতে হবে এবং সরকারকে প্রশ্নের মধ্যে রাখতে হবে প্রতিনিয়ত। এরকম নয় যে আমি যদি বলতে যাই উনি একটু মনে কষ্ট পাবেন কিনা বা এই সমালোচনা উনি পছন্দ করবেন কিনা, এই বিষয়টি তো আর মাথায় রাখার কথা নয়। কারণ মিডিয়ার কাজ হচ্ছে, এবং সেই সাহসটুকু, সেই আপনার কি বলবো যে গার্ডসটুকু মিডিয়ার মধ্যে তৈরি হতে হবে। তাহলে হতে পারে যে, কারণ এটা আমাদের কাজ, আমরা ক্ষমতার ভাগিদার হওয়ার জন্য নই, আমরা হচ্ছে যে ক্ষমতাকে প্রশ্ন করার জন্য, এবং প্রতিনিয়ত সেই প্রশ্নটা যখন করতে পারবেন, যখন যে ক্ষমতা আসবে তাকে প্রশ্ন করবেন, করতে পারবেন, সেই পরিবেশ যদি রচিত হয় এবং সংবিধান যেভাবে আপনাকে সেটা গ্যারান্টি করেছে, সেই গ্যারান্টির যদি রাইটসগুলো আপনি মানে অধিকার চর্চা করতে পারেন, দেন ইভেন্চুয়ালি আমি আসার জায়গাগুলো। জহিরুল আলম এবং সোহরাব হাসান, দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকে সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।